আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমি ধর। আজকের বিশেষ বিশেষ খবর হল, রাজ্যসভায় খালি হয়ে যাওয়া আসামের দুটি আসনের জন্য বিজেপির দুই প্রার্থী প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাস এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলির মনোনয়নপত্র দাখিল। আসাম বিধানসভার শরৎকালীন অধিবেশন আগামীকাল আরম্ভ। রাজ্যে প্রতি ইউনিট বিদ্যুতের মাশুল আগামী ১ এপ্রিল থেকে ১ টাকা করে হ্রাস পাবে বলে মুখ্যমন্ত্রীর প্রকাশ। আসামে বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান স্থাপনের ক্ষেত্রে এখন থেকে আগাম সুরক্ষাজনিত অনুমোদনের প্রয়োজন হবে বলে মুখ্যমন্ত্রীর ঘোষণা। এবং ৩ দিনের বরাক উপত্যকার সফরে মুখ্যমন্ত্রী ড শর্মা আগামীকাল শিলচরে। কাছাড় জেলায় আগামীকাল তার বিভিন্ন কার্যসূচিতে অংশগ্রহণ। এবারে বিস্তারিত খবর। রাজ্যসভায় খালি হওয়া আসামের দুটি আসনের জন্য বিজেপির প্রার্থী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলি এবং প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাস আজ মনোনয়নপত্র দাখিল করেছেন। তাদের মনোনয়নপত্র দাখিলের সময় আসাম রাজ্য বিজেপির সভাপতি ভবেশ কলিতা, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রী, বিধায়ক এবং ক্ষমতাসীন মিত্রজোটের বেশ কয়েকজন প্রবীণ নেতা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আসামের রাজ্যসভার মিত্রজোটের প্রার্থী সম্পর্কে আলোচনার উদ্দেশ্যে গতকাল নতুন দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে রাজ্য বিজেপির সভাপতি ভবেশ কলিতা এবং মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে রাজ্যে বিজেপির হয়ে মনোনয়নপত্র দাখিল করা উভয় প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় বিষয়টি প্রায় নিশ্চিত হয়ে পড়েছে। এর পরিপ্রেক্ষিতে বরাক উপত্যকা থেকে ৩ জন সাংসদ পাওয়ার বিষয়টিও প্রায় নিশ্চিত হয়ে যাচ্ছে। আসাম বিধানসভার শরৎকালীন অধিবেশন আগামীকাল থেকে দিশপুরে আরম্ভ হচ্ছে। আগামী ৩০ আগস্ট পর্যন্ত চলতে থাকা এই অধিবেশনের আগামীকাল প্রথম দিনে শরৎকালীন অধিবেশনের কার্যসূচি স্থির করা হবে। এই অধিবেশনে রাজস্ব বিভাগের দুটি বিল উত্থাপনের সম্ভাবনা রয়েছে। এছাড়া ২০২৪-২৫ বর্ষের মঞ্জুরির জন্য পরিপূরক দাবি উত্থাপন করা হবে। এছাড়া সরকারি বিলও উত্থাপনের সম্ভাবনা রয়েছে। আগামী ২৭ আগস্ট সংকল্প প্রস্তাব এবং অন্য কয়েকটি বিল উত্থাপনের সম্ভাবনা রয়েছে। ২৮ আগস্ট পরিপূরক মঞ্জুরির জন্য দাবিসমূহের উপর আলোচনা ও ভোটদান হবে বলে জানা গেছে। এবারে অধিবেশনে বিরোধী পক্ষ স্মার্ট মিটার বসানোর ফলে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি, গুয়াহাটির বন্যা পরিস্থিতি, মূল্য বৃদ্ধি সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টি করার সম্ভাবনা রয়েছে। এদিকে অধিবেশনের আগে আজ আসাম বিধানসভার নতুন ভবনে সব দলের নেতাদের উপস্থিতিতে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারী, উপাধ্যক্ষ ডাক্তার নমুল মোমিন, মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি, পীযূষ হাজারিকা, বিরোধী দলনেতা দেবব্রত শইকীয়া সহ বিধানসভার বহু সদস্য উপস্থিত ছিলেন। রাজ্যে আগামী ১ এপ্রিল থেকে প্রতি ইউনিট বিদ্যুতের মাশুল ১ টাকা করে হ্রাস পাবে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন। স্মার্ট মিটারের ত্রুটি সম্পর্কে উত্থাপিত অভিযোগ সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি বলেন যে প্রয়োজন হলে পরীক্ষামূলকভাবে ম্যানুয়াল মিটার বসানো হবে। ম্যানুয়াল মিটার এবং স্মার্ট মিটারের মধ্যে ব্যবহৃত ইউনিটের পার্থক্য দেখলে পরবর্তী সময়ে স্মার্ট মিটার প্রত্যাহার করা হবে বলে তিনি জানান। আসাম বিদ্যুৎ মাশুল হ্রাস করা একমাত্র রাজ্য বলেও মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। স্মার্ট মিটার লাগানোর ফলে বিদ্যুৎ সঞ্চয় তথা জনসাধারণ কম বিদ্যুৎ ব্যবহার করছেন বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন। সুপ্রিম কোর্ট চিকিৎসা কর্মীদের সুরক্ষা সুনিশ্চিত করার জন্য একটি জাতীয় পর্যায়ের টাস্ক ফোর্স গঠন করেছে। সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি DY চন্দ্রচূড় নেতৃত্বাধীন একটি বিচারপীঠ গতকাল কলকাতার RG কর মেডিকেল কলেজের একজন চিকিৎসকের ধর্ষণ ও হত্যা মামলার শুনানি গ্রহণ করে টাস্ক ফোর্সকে ৩ সপ্তাহের মধ্যে অন্তর্বর্তীকালীন প্রতিবেদন ও ২ মাসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেয়। মুখ্য বিচারপতি বলেন যে সর্বোচ্চ আদালত সমগ্র দেশের মহিলাদের সুরক্ষা সুনিশ্চিত করার ক্ষেত্রে গ্রহণ করা পরিকল্পনা সম্পর্কে পরামর্শ প্রদান করার উদ্দেশ্যে দেশের চিকিৎসকদের নিয়ে একটি জাতীয় পর্যায়ের টাস্ক ফোর্স গঠন করেছে। সার্জন ভাইস অ্যাডমাইরাল R. Sarin, ডাক্তার D. নাগেশ্বর রেড্ডি, ডাক্তার M. শ্রীনিবাস, ডাক্তার প্রতিমা মূর্তি, ডাক্তার গোবর্ধন দত্তপুরী, ডাক্তার সুমিত্রা রাওয়াত, দিল্লির অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান প্রতিষ্ঠানের হৃদরোগ বিভাগের প্রধান অধ্যাপক অনিতা সাক্সেনা, মুম্বাইয়ের গ্রান্ট মেডিকেল কলেজের ডিন অধ্যাপক পল্লবী সাপড়ে, অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান প্রতিষ্ঠানের স্নায়ুতত্ত্ব বিভাগের ডাক্তার পদ্মা শ্রীবাস্তবকে নিয়ে এই টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। বিচারপীঠ কলকাতা RG কর মেডিকেল কলেজের ধর্ষণ ও হত্যার ঘটনায় নিহত চিকিৎসকের নাম, ফটো, ভিডিও ইত্যাদি তৎক্ষণাৎ সোশ্যাল মিডিয়া থেকে সরানোর নির্দেশ দিয়েছে।
এছাড়া আবাসিক চিকিৎসক, বিশেষ করে মহিলা চিকিৎসকদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য আরজিকর হাসপাতালে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নিয়োগ করা হয়েছে। বিচারপীঠ পশ্চিমবঙ্গ সরকার ও মেডিকেল কলেজ কর্তৃপক্ষের মামলার তদারকের ক্ষেত্রে অবলম্বন করা পন্থা নিয়ে অসন্তোষ ব্যক্ত করেছে। মুখ্য বিচারপতি শ্রী চন্দ্রচূড় এই ঘটনার মামলা দায়ের করার ক্ষেত্রে বিলম্ব তথা মেডিকেল কলেজ প্রশাসন সাক্ষ্য প্রমাণ বিনষ্ট না হওয়ার জন্য অপরাধ সংঘটিত হওয়ার স্থানে উচিত ব্যবস্থা গ্রহণ না করার বিষয় নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন। সমগ্র দেশে চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের কর্মক্ষেত্রে অসুরক্ষিত বাতাবরণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বিচারপীঠ বলে যে বর্তমান আইন স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য পর্যাপ্ত নয়। প্রণালীগত বিষয়সমূহ সমাধান করার উদ্দেশ্যেই আরজিকর মেডিকেল কলেজের ঘটনার বিষয় সম্পর্কে সর্বোচ্চ আদালত স্বেচ্ছায় ব্যবস্থা গ্রহণ করেছে বলে বিচারপীঠ জানিয়েছে। আগামীকাল এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। আসামে বেসরকারি ক্ষেত্রে মেডিকেল কলেজ, নার্সিং কলেজ, ডেন্টাল কলেজ, বিশ্ববিদ্যালয় ইত্যাদি স্থাপনের পূর্বে এখন থেকে আগের থেকেই সুরক্ষাজনিত অনুমোদনের প্রয়োজন হবে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা প্রকাশ করেছেন। কেন্দ্রীয় সরকার এর আগেও এই ধরনের বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানকে লাইসেন্স প্রদানের আগে গোয়েন্দা সংস্থার রিপোর্ট চায় বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। আসামেও আগামী 2-3 মাসের মধ্যে এই ধরনের আইন প্রণয়ন করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। বরাক উপত্যকা এবং বরপেটায় কেরালার বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে পরিকল্পনা করা হলেও এই ক্ষেত্রে সুরক্ষা সংক্রান্ত দিকটি আগাম বিবেচনা করে দেখতে রাজ্য পর্যায়ে আইনগত ব্যবস্থা ছিল না বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন। এইসব বিশ্ববিদ্যালয় স্থাপন করার সুরক্ষাজনিত কারণে সুবিধাজনক নয় বলে আসাম পুলিশের বিশেষ শাখা জানিয়েছিল। তবে এই ধরনের বিশ্ববিদ্যালয়কে লাইসেন্স প্রদানের পূর্বে আসাম পুলিশের বিশেষ শাখার রিপোর্ট গ্রহণ করার বিষয়টি বাধ্যতামূলক না থাকায় সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। এইসব দিকের প্রতি লক্ষ্য রেখে এই ক্ষেত্রে আইন প্রণয়ন করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। প্রবীণ নাগরিকদের সুরক্ষা এবং তাদের স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে আজকের দিনটি বিশ্ব প্রবীণ নাগরিক দিবস হিসেবে উদযাপন করা হয়েছে। প্রবীণ নাগরিকদের সঙ্গে হওয়া আতিশয্যের ঘটনা রোধ করার ক্ষেত্রে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই দিবস উদযাপন করা হয়েছে। এছাড়া সমাজের প্রতি প্রবীণদের অবদানকে এই দিবসের মাধ্যমে স্বীকৃতি দেওয়ার প্রয়াস করা হয়েছে। আগামী 31শে আগস্ট শুক্রবার সমগ্র দেশে প্রথমবারের মতো জাতীয় মহাকাশ দিবস উদযাপন করা হবে। এই দিবসের এবছরের বিষয়বস্তু হচ্ছে চন্দ্রপৃষ্ঠকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে জীবনকে স্পর্শ করা, ভারতের মহাকাশ গাথা। এই বিষয়বস্তুকে ধরে মহাকাশ অন্বেষণের ফলে সমাজ ও প্রযুক্তির ওপর এর ব্যাপক প্রভাব ফুটে উঠেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে নতুন দিল্লির ভারত মণ্ডপে অনুষ্ঠেয় মূল কার্যসূচির উদ্বোধন করবেন। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা 3 দিনের সফরে আগামীকাল বরাক উপত্যকায় আসছেন। তিনি আগামীকাল কুম্ভীরগ্রাম বিমানবন্দরে অবতরণ করে পরে দুপুর 2:30টায় লক্ষ্মীপুরের শিলঘাটে বরাক নদীর উপর 340 মিটার দীর্ঘ আরসিসি সেতুর শিলান্যাস করবেন। এরপর বিকেল 4টায় ড শর্মা ধলাই বিধানসভার অন্তর্গত বরজালেঙ্গায় মডেল ডিগ্রি কলেজের ভূমি পুজো করবেন। মুখ্যমন্ত্রী আগামী শুক্রবার হাইলাকান্দিতে গিয়ে রবীন্দ্র ভবনে দলীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। ওই দিন তার করিমগঞ্জ বিভিন্ন কার্যসূচিতে অংশগ্রহণের কথা রয়েছে। আগামী শনিবার সকালে ড শর্মার পুনরায় শিলচর এসে বেশ কয়েকটি কার্যসূচিতে যোগ দেবেন বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী ড শর্মা আগামী শুক্রবার করিমগঞ্জ জেলা সফর করবেন। মুখ্যমন্ত্রী দুপুর 1টায় করিমগঞ্জে পৌঁছে জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে দলীয় কর্মকর্তাদের সঙ্গে একটি সম্মেলনে যোগ দেবেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি পর্যটন বিভাগের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়াও উপস্থিত থাকবেন। ভারতীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগ উত্তর পূর্বাঞ্চল সহ দেশের পূর্ব ও দক্ষিণ প্রান্তে আগামী 25শে আগস্ট পর্যন্ত অবিরাম বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়ে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। বিভাগের পক্ষ থেকে এই সময়ে বাংলাদেশের মধ্যভাগে সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা ও সিকিমে অবিরাম বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। এদিকে অবিরাম বৃষ্টিপাতের ফলে আজ ত্রিপুরার খোয়াই জেলায় নির্দিষ্ট সময়ের জন্য রেড অ্যালার্ট জারি করেছে। গত 24 ঘণ্টায় আগরতলা বিমানবন্দর এলাকায় সর্বোচ্চ 99.5 মিলিমিটার পরিমাণ বৃষ্টিপাত হয়েছে বলেও জানা গেছে। গত কয়েকদিনের অবিরাম বৃষ্টিপাতের ফলে করিমগঞ্জ জেলার কুশিয়ারা, লঙ্গাই ও সিংলা নদীর জল বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমাদের করিমগঞ্জের সংবাদদাতা জানিয়েছেন যে জেলার পাথারকান্দির বিস্তীর্ণ এলাকা বন্যার কবলে পড়েছে। বিশেষ করে পাথারকান্দির ড্যাঙ্গারবন্ধ, হাতিখিরা, বৈঠাখাল, কলকলি বস্তি, চাঁদখিরা, কচুবাড়ি সহ আরও কয়েকটি গ্রামে বন্যার জল প্রবেশের খবর পাওয়া গেছে।
করিমগঞ্জের জেলায়ুক্ত মৃদুল যাদব আজ করিমগঞ্জ সিভিল হাসপাতালে একটি নতুন আধার এনরোলমেন্ট কেন্দ্রের উদ্বোধন করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলায়ুক্ত শ্রী যাদব স্বাস্থ্যসেবা প্রদানে আধার পরিষেবার গুরুত্বের উপর জোর দেন। জেলায়ুক্ত এই কেন্দ্রটি আধার এনরোলমেন্ট, আপডেট এবং আয়ুষ্মান ভারত স্বাস্থ্য অ্যাকাউন্ট তৈরির জন্য একটি সুবিধাজনক অবস্থান প্রদানের মাধ্যমে জেলার নাগরিকদের উপকৃত করবে বলে আশা প্রকাশ করেছেন। করিমগঞ্জের জেলায়ুক্ত এক বিজ্ঞপ্তিতে আগামীকাল দুপুর 12টার মধ্যে করিমগঞ্জ শহরের অবৈধ 3 ও 4 চাকার যানবাহনের স্ট্যান্ডগুলি উচ্ছেদ করার নির্দেশ দিয়েছেন। বিজ্ঞপ্তিতে সাধারণ জনগণ, বিদ্যালয়ের ছাত্রছাত্রী যানবাহনের সুষ্ঠু ও মসৃণ চলাচলের জন্য এই স্ট্যান্ডগুলি শহরের বাইরে বসানোর নির্দেশ দিয়েছেন। জেলায়ুক্ত আগামীকাল উচ্ছেদ অভিযান সুষ্ঠুভাবে পরিচালনা করতে চক্র আধিকারিককেও নির্দেশ দিয়েছেন। ধলাই মাতৃভূমি কাম প্রাইজ মানি নকআউট ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় কর্কট এফসি 2-0 গোলের ব্যবধানে মণিপুরি ওয়েলফেয়ার সোসাইটিকে পরাজিত করেছে। স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার আজকের খেলায় সেরা খেলোয়াড় হিসেবে এলকানার হাতে অধ্যাপক ওয়াই প্রফুল্ল সিংহ ট্রফি তুলে দিয়েছেন। পালংঘাটের মাতাসংঘ ক্লাব আয়োজিত ড শ্যামাপ্রসাদ মুখার্জি স্মৃতি প্রাইজ মানি ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় 11 ব্রাদার্স এফসি 1-0 গোলে আমরাঘাটের এন্ড স্টোর এফসিকে পরাজিত করেছে। স্থানীয় চৈতন্যচরণ জগৎচন্দ্র উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার আগামীকালের খেলায় পানিভরা এফসি খেলবে 9 ফ্রেন্ডস এফসির বিরুদ্ধে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরও একবার। রাজ্যসভায় খালি হয়ে যাওয়া আসামের 2টি আসনের জন্য বিজেপির 2 প্রার্থী প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাস এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রমেশ্বর তেলির মনোনয়নপত্র দাখিল। আসাম বিধানসভার শরৎকালীন অধিবেশন আগামীকাল আরম্ভ। রাজ্যে প্রতি ইউনিট বিদ্যুতের মাশুল আগামী 1 এপ্রিল থেকে 1 টাকা করে হ্রাস পাবে বলে মুখ্যমন্ত্রীর প্রকাশ। এবং 3 দিনের বরাক উপত্যকা সফরে মুখ্যমন্ত্রী ড শর্মা আগামীকাল শিলচরে, কাছাড় জেলায় আগামীকাল তার বিভিন্ন কার্যসূচিতে অংশগ্রহণ। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35 মিনিটে।